আমাদের দেশের এখনো অনেকের কাছে মিডল ইস্টের ইউনিভার্সিটিগুলো নিয়ে আসলে ধারণা অনেক কম। কেএসএ নাকি ইউএসএ? আসলে কি এখানে জব অপরচুনিটি কম? আমাদের যে সুপারভাইজার বা প্রফেসররা আছে খুবই হেল্পফুল। ইটস কাইন্ড অফ ইউএসএ ট্রেন্ড তারা ফলো করছে, তাই না? আপনি তো কিং ফাহাদ ইউনিভার্সিটিতে আপনার মাস্টার্স করছেন, আমাদের বাংলাদেশিরা অনেকেই জানি না যে সৌদি আরবে এত হাই স্ট্যান্ডার্ড পড়াশোনা হয়। যে আপনার একটা পেজ হঠাৎ করে হ্যাক হয়ে যায়। ধানের শীষ না দাঁড়িপাল্লা? সালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি আব্দুল্লাহ হাসান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্রাদার্স পডের আজকে সেকেন্ড এপিসোডে। তো আজকে আমাদের এই এপিসোডে আমাদের যে অতিথি আছেন তিনি আমার পার্সোনালি আমার খুব কাছের একজন মানুষ, আমার খুব প্রিয় একজন মানুষ বলতে পারেন। যে আমাদের যদি খুব অল্প সময়ের পরিচয়, কিন্তু আমাদের আসলে বন্ডিংটুকু আসলে বলে ভাষায় বোঝানোর মতো না। তিনি হচ্ছেন আর কেউ না, আমার খুব প্রিয় রাকিব ভাই। রাকিব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। রাকিব ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, আপনি তো কিং ফাহাদ ইউনিভার্সিটিতে, আমরা আসলে একসাথেই পথ চলা শুরু আমাদের। যদিও আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনার মাস্টার্স করছেন। তো আসলে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনি দেশে কোন ইনস্টিটিউশনে ছিলেন এবং কোথায় জব ছিল আপনার, পরে কিভাবে আসা হলো এখানে, একটু আচ্ছা। যদি বলতেন। আসলে আমার আন্ডার গ্রাজুয়েট ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই। তারপরে সেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি সোনারগাঁও ইউনিভার্সিটিতে লেকচারার ছিলাম প্রায় 2.5 বছর। তারপরে ওখানে থাকতে থাকতে একটা পর্যায়ে স্টাক হয়ে গিয়েছিলাম যে এর পরবর্তীতে কি করব। তো পরবর্তীতে স্পেশাল একজনের উৎসাহতে আবার নতুন করে জার্নিটা শুরু। তো তখন দেশের বাইরে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি। তো এই আলহামদুলিল্লাহ স্পেশাল মানুষটাকে আমাকে একটু জানতে পারি? অবশ্যই আমার ওয়াইফ, আচ্ছা। তার জন্যই আবার নতুন করে স্বপ্ন দেখা। তো তারপরে হচ্ছে আমি কিং ফাহাদ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। আলহামদুলিল্লাহ এখানে যখন মাস্টার্স হয়ে যায়, তারপরে বাকিটা তো আপনারা জানেন একসাথে আসলাম এবং অলমোস্ট 2 বছর হয়ে যাচ্ছে। অলমোস্ট অলমোস্ট 2 বছর শেষ। তো আসলে আমরা খুব শেষের দিকে, দেখতে দেখতে 2টা বছর কেটে গেল রাকিব ভাই। তো সবাই আসলে থিসিস নিয়ে বিজি। আপনাকেও আসলে আমরা দেখি সবসময় আসলে, তো আমাদের এই এপিসোডটা আরো আগে হওয়ার কথা ছিল। তো আসলে আপনার থিসিসের ব্যস্ততার কারণে আসলে একটু পিছাতে হলো। তো আসলে কেমন যাচ্ছে সবকিছু মিলে কেমন যাচ্ছে আপনার থিসিস ওভারঅল সবকিছু মিলে? আলহামদুলিল্লাহ ভাই, শুরুটা যদিও একটু খারাপভাবেই শুরু হয়েছে আমার, বাট আলহামদুলিল্লাহ এখন ভালো অবস্থানে আছি। থিসিসটা নিয়ে একটু ব্যস্ত, কিছু জিনিস মিলছে আবার মিলছে না। তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সময়ের সাথে সাথে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আহ, রাকিব ভাই, একটু শুরুতে যদি বলি আসলে আপনার এই যে এটা না, যেটা যে ঘটনাটা না বললেই নয়, যে এই 2 বছরের জার্নিতে আপনি কিন্তু আপনি যেটা বললেন যে আপনার শুরুটার কথা, আসলে আমিও জানি আহ, যে আপনার শুরুটা আসলে সবার মতো অতটা স্মুথ ছিল না। আম, যেহেতু আপনার একটা অ্যাক্সিডেন্ট ছিল, তো খুবই আনএক্সপেক্টেড একটা অ্যাক্সিডেন্ট ছিল যে আমাদের একটা ফুটবল টুর্নামেন্টে আপনার ইনজুরি হয়, এবং ওই সময়টা আমরা দেখেছি আসলে আমাদের ফার্স্ট সেমিস্টার ফাইনাল এক্সামের ঠিক আগ মুহূর্তে আপনার অ্যাক্সিডেন্টটা হয়, ইনজুরিটা হয়। তো খুব স্ট্রাগল করেছেন, আমি আমি দেখেছি আসলে, এবং জানি না আমরা কতটা আপনাকে সাপোর্ট দিতে পেরেছি কিনা। আসলে ওই সময়টা আপনার কি মোটিভেশন, বা আপনার আসলে ওই সময় ফিলিংসটা কেমন ছিল? ফিলিংস যদি বলি তাহলে সেটা আসলে মানে বলে হয়তোবা ব্যাখ্যা করতে পারবো না যে আসলে ওই মুহূর্তের অনুভূতিটা কি ছিল। বাট যখন অ্যাক্সিডেন্টটা হয় তারপরে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের এখানের যে বিডি কমিউনিটিটা আছে, তাদের প্রত্যেকটা সিনিয়র ভাই এবং আমার রুমমেট, আমার আশেপাশে যারা ছিলেন, আপনি ছিলেন, আশিক, আকিব, মামুন ভাইয়ের কথা না বললেই নয়। তিনি যথেষ্ট হেল্প করছেন। বিশেষ করে ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, অপারেশন হওয়ার পরে আমার প্রত্যেকটা ক্লাস করা, অ্যাসাইনমেন্ট করা, প্লাস ক্লাসে নিয়ে যাওয়া নিয়ে আসা, এক্ষেত্রে প্রত্যেকেই অনেক হেল্প করছেন এবং এখান থেকে মেডিকেলে যাওয়া আসা সিনিয়র ভাইরা তাদের গাড়ি নিয়ে আমাকে অনেক অনেক হেল্প করছেন। সো স্টুডেন্ট। সেই মুহূর্তের অনুভূতি বলাটা খুব ডিফিকাল্ট, বাট এন্ড অফ দ্য সেমিস্টার যখন শেষের দিকে চলে আসতেছিল, আমার পক্ষে সম্ভব ছিল না যে আমি কোনোভাবে শেষ করব সেমিস্টারটা। তো একটা পর্যায়ে আমি ইভেন সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার রুমমেট ওয়াহিদকে বলেছিলাম যে ডিজিএস এ যে কথা বলতে, যে এটা কোনোভাবে রিফার করা যায় কিনা বা পরবর্তীতে আবার শুরু করা যায় কিনা। তো তখন ডিজিএস থেকেও জানানো হয় যে না, আর এটা এখন করা সম্ভব হ্যাঁ, না। সম্ভব। তো আলহামদুলিল্লাহ তারপরে সবাই মিলে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, মেন্টালি সাপোর্ট দিয়েছে, যার কারণেই আল্লাহর রহমতে প্রথম সেমিস্টারটা শেষ করা উইদাউট কোনো। এবং আমি যদি ভুল না করে থাকি,
আসলে ওই সময়টা ভাবিও আপনার পাশে ছিলেন না। জি, আহ, সে দেশে দেশে ছিলেন, দেশে কারণ ছিলেন, হ্যাঁ, তারও গ্রাজুয়েশন তখন শেষ হয়নি। শেষ হয়নি, হ্যাঁ, তো যার কারণে সেও আমার পাশে ছিলেন না। তো একা একা এখানে ফ্যামিলি থেকে এত দূরে, রাইট। যদিও এখানে বিডি কমিউনিটি একটা আমাদের ফ্যামিলি, যাদের সাহায্য না থাকলে, যাদের সহযোগিতা না থাকলে আমি প্রথম সেমিস্টার শেষ করার পরে তারপরে আল্লাহর রহমতে এখন ফোর্থ সেমিস্টারে আসতে পারতাম না। তার জন্য আলহামদুলিল্লাহ, অবশ্যই সবাইকে অসংখ্য আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। এখন এখন আপনার আসলে কি অবস্থা? আপনি কি রেগুলার চেক আপে আছেন কিনা, বা এখন কি অবস্থায়? আসলে এখানের মেডিকেল সিস্টেমটা একটু ডিফারেন্ট। এখানে আপনার এরা মেডিসিনের উপরে অতটা নির্ভর না। এরা চেষ্টা করে যে ন্যাচারালি এটা যতটা হিল হইতে পারে। হুম। তো আল্লাহর রহমতে আগের থেকে এখন বেটার। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে না। কিছু, কিছু মুভমেন্টে প্রবলেম হয়। বাট আলহামদুলিল্লাহ আস্তে, আস্তে আলহামদুলিল্লাহ, সময়ের সাথে, সাথে আলহামদুলিল্লাহ। হিল হয়ে আমরা যাবে আমরা ইনশাআল্লাহ। অতি শীঘ্র আপনাকে আবার মনে হচ্ছে ফুটবল মাঠে দেখতে পারবো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আহ, দর্শক মন্ডল, আসলে রাকিব ভাই এই যে একাডেমিক জার্নি তার, এবং তার একটা একাডেমিশিয়ান হিসেবে তার একটা ক্যারিয়ার, এর পিছনেও তার একটা রোমাঞ্চকর জীবন আছে। তিনি কিন্তু আনঅফিসিয়ালি বলি বা অফিসিয়ালি বলি, একজন ব্লগার হিসেবে কাজ করেন। আমরা তাকে অনেক সময় ব্লগার রাকিব হিসেবে জানি। তো রাকিব ভাই, আপনার এই ব্লগিং ক্যারিয়ার নিয়ে কিভাবে শুরু করলেন? আহ, কেমন চলছে ব্লগিং ক্যারিয়ার আসলে? আসলে ব্লগিং ক্যারিয়ার বলবো না এটাকে আমি। যখন করোনা আসলো ২ বছর, আমার তখন গ্র্যাজুয়েশনেরও লাস্ট জাস্ট ফাইনাল এক্সামটা বাকি ছিল। একটা হুম, হুম। সাবজেক্টের এক্সাম বাকি ছিল। তো তখন সবকিছু বন্ধ হয়ে যায়। বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পরে বসে থাকতে, থাকতে একটা পর্যায়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম। খুবই, আসলে একদম। তো সেই মুহূর্তে আমি একটু YouTube দেখতে পছন্দ করতাম। তো আগে থেকেই একটা জাস্ট ইয়ে ছিল যে হ্যাঁ, যদি YouTube এ কোনো কনটেন্ট বানানো যায়। রাইট। তো তখন ১ম শুরু হয় যে তখন, যদিও দেশের বাইরে আসার আমার স্বপ্ন ছিল অনেক আগে থেকে। বাট ফ্যামিলি সার্কামস্ট্যান্স বা সবকিছু মিলিয়ে যখন চিন্তাভাবনা করি যে না, দেশে পরীক্ষা দিতে হবে। তো তখন ১ম শুরু হয় যে দেশের সরকারি চাকরির ভিডিও বানানো নিয়ে। তো আমি যা পড়তাম তাই নিয়েই হচ্ছে ভিডিও বানাইতাম। হুম। তো ওভাবে হচ্ছে যাত্রাটা শুরু। তো একটা পর্যায়ে যখন আবার সোনারগাঁও ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে ঢুকে গেলাম, তারপরে আর ওটা কন্টিনিউ করা হয়নি। তো দেখা যাচ্ছে ওই চ্যানেলের ইনফরমেশনগুলোও হারায়া যায়। ওটা একটা ভালো বড় হচ্ছিল চ্যানেলটা, খুব দ্রুত আমি মনিটাইজেশনও পেয়ে গিয়েছিলাম। আচ্ছা। বাট তারপরে আর কন্টিনিউ না করার কারণে ওটা ওখানেই বন্ধ হয়ে যায়। এখনো চ্যানেলটা অনলাইনে আছে। বাট ওটাতে কাজ করা হয় না। আপনার চ্যানেলটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে চ্যানেলটা একটু যদি বলতেন, না তাহলে দর্শকরা আপনারা রাকিব ভাই চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি। বর্তমানে যেটা আসলে আবার এখানে আসার পরে আবারও সেই প্রিয় মানুষের উৎসাহতে শুরু করা চেজিং ড্রিমস উইথ রাকিব, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। তো ওখানে মেনলি আমি চেষ্টা করছি যে সৌদি আরবে হায়ার স্টাডিজ নিয়ে যে ইনফরমেশনগুলো, আমাদের বাংলাদেশিরা অনেকেই জানি না যে সৌদি আরবে এত হাই স্ট্যান্ডার্ড পড়াশোনা হয়। অনেকেই, সবাই শুধু মনে করে যে এখানে কাজের জন্যই আসে, বাট তা না। বর্তমানে বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি কিং ফাহাদ ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ৬৭তমতে আছে। এছাড়া আরও কিং সৌদ ইউনিভার্সিটি আছে, কাউস্ট আছে। রাইট। তো এই সকল ইউনিভার্সিটিগুলো অনেক ভালো করতেছে। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও ভালো করতেছে, এদের রিসার্চ ফ্যাসিলিটিও অনেক ভালো। তো সেই ইনফরমেশনগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সাধারণ স্টুডেন্ট যারা দেশে হয়তোবা বেকারত্ব, কারণ আমাদের দেশের সরকারি চাকরি অনেক কম্পিটিটিভ। তো হুম। সেখানে ওই বেকারত্বটা বসে না থেকে বাইরে কোথাও এসে যদি তার মাস্টার্সটা কন্টিনিউ করতে পারে, এবং এটা হয়তোবা পরবর্তীতে তার অন্যদিকে ক্যারিয়ার মুভ করতেও হেল্প করবে। একদম। তো সেই ইনফরমেশনগুলোই মেনলি হচ্ছে আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আরকি ভাই। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আসলে আমাদের দেশের এখনো অনেকের কাছে এই কিং ফাহাদ ইউনিভার্সিটি বা মিডল ইস্টের ইউনিভার্সিটিগুলো নিয়ে আসলে ধারণা অনেক কম। সত্যি কথা বলতে আমার পার্সোনালি আমার নিজেরও দেখা গিয়েছে যে খুব বেশি এটা সম্পর্কে জানাশোনা ছিল না, কারণ আমাদের একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে ইউএসএতে বা কানাডায়, অস্ট্রেলিয়াতে যাওয়া। তো এই যে এত ভালো র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, বা এখানে যে এত ফ্যাসিলিটিস, এটা আসলে আমাদের ওই ব্র্যান্ডিংটা এখনো হয়ে ওঠে নাই। আশা করি আপনি বা আরও যারা আছেন এই ধরনের প্রমোশন করছেন, তাদের মাধ্যমে আমাদের দেশের স্টুডেন্টের জন্য স্কোপ আরও বেড়ে যাবে। ইনশাআল্লাহ। আহ, আপনার ফেসবুক পেজ নিয়ে যেহেতু কথা হচ্ছে, বা আপনার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল নিয়ে যেহেতু কথা হচ্ছে, তো এখানে একটা এই জায়গায় একটা আমি যতটুকু জানি যে এখানে একটা ইনসিডেন্ট ছিল আপনার, যে আপনার একটা পেজ হঠাৎ করে হ্যাক হয়ে যায়। ওটা কি কি অবস্থা এখন আসলে? আসলে ওইটার বিষয়টা ছিল যে মানে ইউটিউব দিয়ে তো যাত্রা শুরু করছিলাম। হুম। তো মনে হলো যে না, এই কনটেন্টগুলো ফেসবুকেও দিই। কারণ এখন আমাদের জেন জি যারা, তারা অনেক বেশি ফেসবুকে সময় বেশি হুম। স্পেন্ড করে। তো তাদের কাছে আরও বেশি স্প্রেড করার জন্যই মেইনলি ফেসবুক পেজটা খোলা। তো দেখা যাচ্ছে যে যেদিন খুলেছি তার 2nd বা 3rd দিনই আমার মোটামুটি ৪০০ ফলোয়ার হয়ে গিয়েছিল। তো সাডেনলি পেজটা আরকি হ্যাক হয়ে যায়। তো অনেক চেষ্টা করছি ওটাকে রিকভার করার। বাট ইনিশিয়াল পর্যায়ে অ্যাকাউন্টটা খোলার সময় আরকি
সব ধরনের সিকিউরিটি, টু স্টেপ সিকিউরিটি যেটা দেওয়ার দরকার ছিল রাইট। ওটা দেইনি। তো এটা একটা লার্নিং। তো পরবর্তীতে আবার আরেকটা ওই সেম নামেই পেজ খুলেছি। হুম। তো ওটাও এখন চলতেছে। কন্টেন্ট দেওয়া হয় না আসলে, থিসিসের কাজের প্রেসারে কন্টেন্ট তেমন দেওয়া হয় না, বাট ইনশাল্লাহ পরবর্তীতে যখন ইনশাল্লাহ। ফ্রি হব তখন ইনশাল্লাহ চেষ্টা ইনশাল্লাহ। করব। ছোট্ট একটা জিনিস আসলে, এটা না বললেই নয়। আমি মনে করি এটা অনেকের জন্য একটা মোটিভেশন কাজ করবে, বা অনেকে যারা ফ্রাস্ট্রেশনে পড়ে যায় যে আমার তো এখানে হলো না বা আমি গেলাম না, তাহলে কি করব। সেটা হচ্ছে, দর্শক, রাকিব ভাই কিন্তু কিং ফাহাদ ইউনিভার্সিটিতে আসার আগে ওনার কিন্তু উনি কিন্তু ইরাসমাস মুন্ডাস স্কলারশিপও পেয়েছিলেন। তো রাকিব ভাই আসলে এই ব্যাপারটা একটু আমাদেরকে, আমরাও আসলে অনেকটা ঘোলাটে অবস্থায়, যে কেন আপনি এটা পছন্দ করলেন আচ্ছা, আসলে। এটার আসলে কয়েকটা কারণ আছে। প্রথমত পার্সোনাল একটা রিজন আছে, সেটা হয়তোবা বলবো। প্রথমত যদি যদি আপনি শেয়ার করতে চান, আদারওয়াইজ। আসলে কিং ফাহাদ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি হচ্ছে আমার এক বন্ধু, সে ইউএসএতেই আছে, মুজাহিদ। ও হচ্ছে আমাকে লাস্টের দিন যেটার অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল সেই দিন আমাকে আর কি মোস্ট দেয়। অফ দ্য কেসেস এমনই। হ্যাঁ, তো ওই দুদিন আমাকে আগে। আর কি দিয়েছিল যে এটাতেও অ্যাপ্লাই কর। হুম। তো তার আগেই আমি মোটামুটি সুইডিশ স্কলারশিপ, তারপরে ইরাসমাস মুন্ডুস, ফিনল্যান্ডের গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, সবগুলোতেই অ্যাপ্লাই করেছিলাম। তো আল্লাহর রহমতে ফিনল্যান্ড থেকে আসছিল, যদিও ফিনল্যান্ডের ইনফরমেশনটা পেয়েছি এখানে আসার পরে, এখানে চলে আসার পরে। আর এছাড়া ইরাসমাসের একটা এতে ফান্ডিং হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে 80% কভার করবে। সো হুম। বাকি 20% প্লাস আমার ইনিশিয়াল যে কস্টিং, সব কিছু মিলিয়ে আমার জন্য যাওয়াটা ডিফিকাল্ট ছিল ওই মোমেন্টে। Right. তো তারপরে সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে যখন এখানে হলো, তো তখন চিন্তা ভাবনা করলাম যে কোনটা আমার জন্য সুইটেবল হবে। তো সব কিছু মিলিয়ে পড়াশোনা প্লাস র্যাঙ্কিং সব কিছু মিলিয়ে মনে হলো যে এটা আমার জন্য বেশি সুইটেবল হবে। এবং রিসার্চ যদিও রিসার্চ ফ্যাসিলিটিসে যদি কথা বলি, আসলে অতুলনীয় হ্যাঁ, কিং রিসার্চ ফাহাদ ফ্যাসিলিটিস ইউনিভার্সিটিতে। এখানে অবশ্যই, কারণ এখানে আমাদের ল্যাবগুলো অনেক পরিপূর্ণ। এখানে আমাদের যে সুপারভাইজার বা প্রফেসররা হুম। আছে খুবই হেল্পফুল। Truly. বিশেষ করে আমি একজনের নাম না বললেই নয়, ডক্টর আমিন। তার সাথে আমি প্রথম সেমিস্টার থেকে কাজ করতেছি। সে সব ধরনের বিপদে আপদে বা আমার কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে সে আমাকে হেল্প করে থাকে। রাইট। তো এখানে রিসার্চ ফ্যাসিলিটি নিয়ে আমি নিঃসন্দেহে অনেক ভালো। অসাধারণ। রাকিব ভাই, এখন আপনার এই যে মাস্টার্স তো প্রায় শেষের দিকেই, তো আসলে ফিউচার প্ল্যান কি করছেন? ফিউচার প্ল্যান আসলে আপনি জানেন যে আমাদের কিং ফাহাদ ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করার পরে যদি পিএইচডিতে এনরোল হই, হুম। তো পিএইচডি কমপ্লিট হওয়ার পরে আমাদের এখানে জব অপরচুনিটিসটা কম। তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করলে অবশ্যই বেটার হচ্ছে আমার জন্য যে অন্য কোনো জায়গা থেকে যদি একটা ডিগ্রি নিয়ে আসা যায়। তারপরেও আমি এখানে এপ্লাই করব। এখানে যদি হয় সেটাও আমার মাথায় আছে। এছাড়া হয়তোবা বাইরেও চেষ্টা করব। যদি আল্লাহ যেখানে রাখছে আরকি কপালে সেখানে চেষ্টা রাকিব ভাই, করব আমার আরকি। আমার আমার এখানে একটা আছে যে, আসলে কি এখানে জব অপরচুনিটি কম? কারণ আমরা যদি দেখি, আসলে আমাদের সাবকন্টিনেন্ট কান্ট্রির অনেক স্টুডেন্টরাই কিন্তু এখানে জব পাচ্ছে। এটা এটা কি আসলে এমন না যে আমরা বাংলাদেশিরা, আমরা আসলে ওভাবে এখানে নিজেদেরকে ওভাবে প্রতিষ্ঠিত করে তুলতে পারিনি, বা ওভাবে আমরা লিঙ্ক আপটা গড়ে তুলতে পারিনি? এটা কি একটা রিজন না আপনার কাছে, কি? অবশ্যই এটা একটা রিজন, আপনি যে পয়েন্টটা বললেন লিঙ্ক আপের কথা বা নেটওয়ার্কিং এর কথা। আমাদের সাবকন্টিনেন্ট বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান এরা অনেক বেশি এখানে হুম। ইজিলি জব পেয়ে যায়। এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে হোক বা তারা দেশ থেকেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অনেক ইজিলি এবং জব তাদের পেয়ে যায়। কমিউনিটি বন্ডিংটা অনেক হ্যাঁ, তাদের বেশি। কমিউনিটি বন্ডিংটা যেমন অনেক, তাদের নেটওয়ার্কিংটা অনেক ভালো হুম। এবং তারা চায় আসলে যে আমার রাইট। জায়গার মানুষ আসুক। কিন্তু আমাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। হুম। আমাদের এখানে নেটওয়ার্কিংও কম এবং যারা এখানে আছে তাদের সাথে হয়তোবা কোনো না কোনোভাবে আমাদের কোনো কমিউনিকেশন নেই। হুম। যার কারণে মেইনলি আমরা বলতে হয় যে জব অপরচুনিটিসটা কম। আর কিং ফাহাদ ইউনিভার্সিটি বলেন বা সৌদি আরবের একটা ড্রব্যাক এটাই বলবো যে এখানে যখন আপনি কমপ্লিট করবেন, আপনাকে যদি জব এখানে আপনি কোনোভাবে সেলফ চেষ্টাতে বা নিজের চেষ্টাতে আপনি যদি ম্যানেজ করেও ফেলেন, তো আপনাকে আবার দেশে ব্যাক করতে হবে, ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, আবার আসতে হবে। তো এটাও একটা ড্রব্যাক। হয়তোবা সামনে এই জিনিসগুলো আরও ইমপ্রুভ হবে। যেহেতু সৌদি আরবের 2030 যে ভিশন, তারা আরও বেশি নিজেদেরকে মডার্নাইজ বা আরও ভালো করার জন্য চেষ্টা করবে। তো রাইট। সেক্ষেত্রে হয়তোবা আরও এই বিষয়গুলোও চেঞ্জ আসবে। তো ফিউচার প্ল্যান, আসলে আমরা তো আপনার একাডেমিক ক্যারিয়ারের ফিউচার প্ল্যান সম্পর্কে জানলাম। তো আসলে আমরা আপনার ভাই ব্রাদার যারা আছি, সবাই আসলে জানতে চায় যে রাকিব ভাই, আম, মানে ভাবি যেহেতু আছে, তো কবে আমরা আসলে চাচ্চু হব? এটা একটু আমাদের, যদিও এটা আল্লাহ তাআলার হাতে, বাট আপনার বা আপনাদের আসলে প্ল্যানটা কি? আসলে প্ল্যান বলতে এটা তো যেটা বললেন যে অবশ্যই আল্লাহ তাআলার হাতে।
বাট ইচ্ছা হচ্ছে যে আমার পিএইচডিটা হয়ে যাওয়ার পরে যদি আমার ওয়াইফের একটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হয়ে যাওয়ার হুম, পর হুম। পর ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। যত দ্রুত সম্ভব আমরা চাচ্চু ডাক্তার শুনতে পারি। ইনশাল্লাহ। রাকিব ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকেই। তো আমরা ছোট্ট একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড রেখেছি আপনার জন্য। আশা করি আপনি স্বতঃস্ফূর্তভাবে উত্তরগুলো দিবেন। ইনশাল্লাহ। তো আ আমার ১ম কোয়েশ্চেন হলো যে যেহেতু আপনি তখনই একবার আমাদের কেএফএফইউএম এর একটা বিডি কমিউনিটি আছে। আ তো আসলে এই বিডি কমিউনিটি এবং আপনার ফ্যামিলি, এই ২ টার মধ্যে যদি আপনি আসলে কম্পেয়ার করেন সবকিছু মিলিয়ে, তাহলে আপনি ওভারঅল সিনারিওতে আ কোনটাকে বেশি মিস করবেন? ফ্যামিলিকে তো মিস করার কোনো বিষয় নেই, কারণ ফ্যামিলি আমার সাথেই থাকতেছে। তো অবশ্যই বিডি কমিউনিটিকে মিস করব। আপনার প্রিয় খেলা ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ক্রিকেট। নেক্সট কোনো একটা ট্যুরে বা কোনো একটা ব্লগিং এ যদি আপনি যান, রিসেন্টলি আপনি গিয়েছেন, ওটা বললাম না, আপনার পেজ থেকে দর্শকরা দেখে নেবে। ইনশাল্লাহ। নেক্সট ট্যুর বা কোনো একটা ব্লগিং এ যদি যান ভাবিকে নিয়ে, সেটা কোথায়? ইচ্ছা আছে অনেক জায়গায় যাওয়ার, বাট মেবি তুরস্ক। ইনশাআল্লাহ। দুবাই কেন না? দুবাই ওটা একটু লং টার্ম প্ল্যান আছে। আচ্ছা। তো ইনশাল্লাহ নেক্সট ইনশাল্লাহ তুরস্ক। আ নেক্সট যেহেতু পিএইচডি করছেন, তো আসলে পিএইচডির জন্য যদি বলি যে কেএসএ নাকি ইউএসএ, কোনটাকে বেছে নেবেন? লং টার্ম প্ল্যানের কথা চিন্তা করলে ইউএসএ কে বেছে নিব। কারণ আমাদের সৌদি আরবের একটা ট্রেন্ড হচ্ছে বাইরের একটা ডিগ্রি খুব ভ্যালু দেয় এরা। হুম। তো সেই পার্সপেক্টিভ থেকে যেহেতু ফিরে আসার ইচ্ছা আছে, তো আমি ইউএসএ কে আগিয়ে রাখবো। বিডি কমিউনিটিতে এখানে আপনার সবচাইতে যদি কাছের মানুষ একজনের নাম বলতে বলি, তাহলে কাকে বলবেন? এটা বলা ডিফিকাল্ট। বাট যদি আমি রুমমেটকে আগিয়ে রাখবো। রুমমেটের নামটা যদি বলেন? ওয়াহিদ বিল্লাহ। ওয়াহিদ বিল্লাহ। খুবই ট্রেন্ডিং একটা কোয়েশ্চেন। ধানের শীষ না দাঁড়িপাল্লা? পেটনীতি। আপনার প্রিয় খেলা যেহেতু বললেন ক্রিকেট, যদি জিজ্ঞেস করি, আ অবশ্যই বলবেন বাংলাদেশী কোনো প্লেয়ারের নামই বলবেন যদি বলি প্রিয় কোনো খেলোয়াড়ের নাম। তো সেক্ষেত্রে কাকে এগিয়ে রাখবেন? বাংলাদেশি প্লেয়ার এগিয়ে রাখলে আমি অবশ্যই সাকিব আল হাসানকে এগিয়ে রাখবো। আ সেম গোস ফর মি। আমরা আসলে সাকিবকে খুব মিস করছি। আ আপনাকে এমন ৪ জনের নাম বলবো, আ আপনাকে এদের মধ্যে র‍্যাংকিং করতে হবে। ঠিক আছে? ৪ টা নাম বলবো আপনাকে। জি। হ্যাঁ, আকিব, ওয়াহিদ, কানন, আশিক। প্রথমে আসবে হচ্ছে ওয়াহিদ, তারপরে কানন ভাই, আশিক, আকিব। আমি এখানে আছি বলে কি আমাকে সেকেন্ডে রাখলেন? না, না, এটা র‍্যাংকিং ওকে। ওয়াইজই বললাম। ধন্যবাদ। ধন্যবাদ রাকিব ভাই। আ আমরা একেবারে শেষের দিকেই, খুবই শেষের দিকেই। তো আ একেবারে শেষে একটু জানতে চাইবো যে আ আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যেহেতু আমরা আসলে পডকাস্টটা করছি খুব ক্যাজুয়াল, আমরা আসলে একটা আড্ডার মতোই। তো কিন্তু তারপরও আসলে এই পডকাস্টের আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে যারা আমাদের ভাই ব্রাদার্স যারা আছে, যারা এখনো চিন্তিত, আ বা যারা এখনো কনফিউশনে আছে যে আসলে কেমন হবে তাদের পরবর্তী আন্ডার গ্র্যাজুয়েটের পরে তাদের একাডেমিক জার্নিটা। তো সেক্ষেত্রে যেহেতু আমরা কিং ফাহাদ ইউনিভার্সিটির স্টুডেন্ট, আম সেটা আমাদেরও একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় আরকি যে এটার প্রোস অ্যান্ড কনস গুলো সবার কাছে পৌঁছে দেওয়া। তো সেক্ষেত্রে এক কথায় এখানকার ফ্যাসিলিটিস, এখানকার থিসিস, যে ফ্যাসিলিটি, আপনার ওভারঅল সবকিছু মিলিয়ে আপনি কি মনে হয় আপনার কাছে সবার জন্য? জাস্ট ২ লাইনে যদি বলতেন। এক কথায় বলাটা একটু ডিফিকাল্ট, বাট আমি একটু এটাকে একটু বর্ণনা আকারেই বলতে চাই, বড় করেই বলতে চাই আসলে। প্রথমত যারা বাংলাদেশে আন্ডার গ্র্যাজুয়েটে থাকে, সেটা বুয়েট হোক বা একদম ছোট একটা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট হোক, আন্ডার গ্র্যাজুয়েট লাইফে আমরা রিসার্চ জিনিসটাকে অত বেশি সিরিয়াসলি নেই না। যে ওটা একটা কোর্স ওয়ার্কের মতো জিনিসটাকে চিন্তা ভাবনা করে নেই। যদিও এখন জিনিসটা অনেক চেঞ্জ হয়েছে। অনেকেই থার্ড ইয়ার থেকেই রিসার্চের সাথে কানেক্টেড হচ্ছে। তারা ফাইনাল ইয়ারে শেষ করতে, করতে অনেক পাবলিকেশনও করে ফেলতেছে। বাট শুধু পাবলিকেশনটাই ম্যাটার করে না, রিসার্চ শেখা জিনিসটা অনেক বেশি জরুরি। তো সেই ক্ষেত্রে আমি আমার কথা যদি বলি, আমি একটা আন্ডার গ্র্যাজুয়েশন যখন শেষ করেছি বা তারপরে যখন আমি সোনারগাঁওতে লেকচারার হিসেবে ঢুকেছি, যখন স্টুডেন্টদেরকে থিসিসের কাজ করাইতে গেছি, তখন আমি আসলে জিনিসগুলোকে উপলব্ধি করতে পারছি যে আমার ল্যাকিংসটা কোথায়, আমার কিভাবে জিনিসটাকে শেখা উচিত ছিল। তো সেই জিনিসটা আমি এখানে এসে প্রপার ওয়েতে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে শিখতে পেরেছি। তো সেই জন্য কিং ফাহাদ ইউনিভার্সিটির কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ। আর সৌদি আরবের কথা যদি বলি, অবশ্যই যারা আন্ডার গ্র্যাজুয়েটে কমপ্লিট করার পরে সব জায়গায় ট্রাই করা উচিত। বাট এটাকেও পিছনে না রেখে অবশ্যই এপ্লাই করা উচিত। কারণ যদি হয়ে যায়, যদিও একটা মানে
পয়েন্টস হচ্ছে এটা যে বর্তমানে কিং ফাহাদ ইউনিভার্সিটিতে মাস্টার্সটা উঠাই দিছে। মাস্টার্স থাকলে আমি বলবো অবশ্যই কিং ফাহাদ ইউনিভার্সিটিটাকে মাস্টার্সে কমপ্লিট করে দেন অন্য কোথাও মুভ করা। আপনার কি মনে হয় এই যে তারা যে মাস্টার্সটাকে একেবারে বাদ দিয়ে দিল, ডিরেক্ট পিএইচডি, মানে এখন যারা আসলে আন্ডারগ্রেড করে সরাসরি তারা ডিরেক্ট পিএইচডিতে আসবে, আর যাদের মাস্টার্স শেষ তারা তো আসলে রেগুলার পিএইচডিতে আসছে। তো ইটস কাইন্ড অফ ইউএসএ ট্রেন্ড তারা ফলো করছে, তাই না? তো হ্যাঁ, এইটার মূল উদ্দেশ্যটা কি শুধু এই যে র্যাঙ্কিংয়ে ফোকাস রাখা, বা তাদের রিসার্চ ওরিয়েন্টেড আসলে চিন্তাভাবনার কারণেই তো এটা হ্যাঁ, তাই না? এটা যদি বলি তাদের রিসার্চ ওরিয়েন্টেড চিন্তাভাবনা করার কারণেই তারা এই ইউএসএ ট্রেন্ডটাকে ফলো করে হয়তো বা মাস্টার্সটাকে উঠাই দিছে। বাট যতদিন এখানে মাস্টার্স ছিল বা এখান থেকে যারা মাস্টার্স কমপ্লিট হুম। করেছে তারা আপনি যদি দেখেন, অ্যালামনাই যদি দেখেন, সবাই অনেক ভালো ভালো জায়গায় অনেক আছে। অনেক তো এখান থেকে ইউএসএ বলেন বা কানাডা বলেন, মোট কথা ল্যাটিন ডিগ্রি অর্জন করতে কিং ফাহাদ আপনাকে এক ধাপ আগায় রাখবে। শিওর। সেটা র্যাঙ্কিং ওয়াইজ হোক, আপনার এখানে থাকতে থাকতে আপনার টার্ম প্রজেক্ট হোক বা থিসিসের কাজ হোক, এগুলো আপনাকে পাবলিকেশনে হেল্প করবে। তো একটা মাস্টার্স স্টুডেন্ট যখন আপনি পাবলিকেশন নিয়ে বের হবেন, হুম। স্বাভাবিক অনেকের থেকে আপনি এগিয়ে থাকবেন, এবং বাইরের একটা প্রফেসর যখন দেখবে যে না আপনার রিসার্চ সম্পর্কে আইডিয়া আছে, অ্যাটলিস্ট আপনি জানেন কিভাবে শুরু করতে হয় বা কিভাবে কাজ করতে হয়, তখন আপনি যে ছেলেটা জানে না তার থেকে এগিয়ে থাকবেন। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিং ফাহাদ ইউনিভার্সিটি আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা আসছি তাদের জন্য একটা ভালো পথ তৈরি করে দিচ্ছে পরবর্তী লাইফের জন্য। একদম। অনেক সুন্দর একটা সময় কাটলো আপনার সাথে রাকিব ভাই। অনেক অনেক ধন্যবাদ, আসলে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। তো একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকেই, আহ, যেহেতু আমার এই পেজটা কানুনস ডায়েরি, এবং এই পেজ আন্ডারে আমরা ব্রাদার স্পট একটা পডকাস্ট শুরু করলাম। তো আসলে প্রথম এপিসোডটা জাহিদ ভাইকে নিয়ে করা। তো আজকে আসলে আপনাকে নিয়ে তো, যদি একেবারে নতুন দর্শকদের জন্য যদি আমার পেজ নিয়ে কিছু বলতেন, আচ্ছা, বা আমার এই পডকাস্ট নিয়ে যদি কিছু বলতেন। তো প্রথমত কানন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো যে এটা আমাদের একটা ক্যাজুয়াল ডিসকাশন। আর ভাই খুব ভালো একটা জিনিস শুরু করছেন, বিশেষ করে আমরা যারা সারাদিন ল্যাব, কোর্স ওয়ার্ক এসব আসলে প্রেশারের পরে একটু নিজেদের মতো ডিসকাশন করার জন্য হলেও একটা স্পট আমরা পেয়েছি, ব্রাদার স্পট। তো ইনশাল্লাহ আমি চাইবো আপনি এটা কন্টিনিউ করেন, এবং আমাদের আরও যারা ভাই ব্রাদার আছে তাদেরকে একের পর এক আপনি ইনশাল্লাহ অনেক লম্বা লিস্ট কিন্তু আমন্ত্রণ জানান, এবং হ্যাঁ, হ্যাঁ আমরা ইনশাল্লাহ চেষ্টা করব চেষ্টা করবো। সবাই যার যার মতো সময় দিয়ে আপনার এটাকে এগিয়ে নিতে। ইনশাল্লাহ। আর দর্শকদের বলবো যে আমাদের সাথে থাকবেন, বিশেষ করে কানন্স ডায়েরির সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের ব্রাদার স্পটের আজকের সেকেন্ড এপিসোড। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট অন্য কোনো দিন, অন্য কোনো এক ক্লোজ ভাইয়ের সাথে আমাদের ব্রাদার স্পটে। ধন্যবাদ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম।